সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আজকের ভিডিওতে যে বিষয়টা আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এর উপরে 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে। ভারতের সুপ্রিম কোর্টে, আমাদের দেশের সর্বোচ্চ আদালতে এসএসসির যে 25,753 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, সেই 25,753 জন শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। 19শে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 10:30 থেকে 10:30 থেকে শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। 10:30 থেকে 1টা পর্যন্ত শুনানি হয়, আবার বিরতির পর 2টো থেকে শুরু হয়, তারপর প্রায় 4টে পর্যন্ত এই শুনানি চলে। এবং এই শুনানিতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেলটাই কি বাতিল হয়ে যাবে, নাকি যোগ্য এবং অযোগ্য বাছাই করে যারা অযোগ্য অর্থাৎ অবৈধভাবে সাদা খাতা দিয়ে বা টাকা দিয়ে কাউকে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো বাতিল হয়ে যাবে? প্রশ্ন এখন, মূল প্রশ্ন কিন্তু এই দুটো, যে পুরো প্যানেল নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে নাকি, সেক্ষেত্রে 26,000 প্রায় মানে 25 এক্স্যাক্টলি বললে 25,753 জন পুরো বাতিল হয়ে যাবে যদি পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। আর যদি যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব হয় সেক্ষেত্রে অযোগ্যরা বাতিল হয়ে যাবে। সেখানেও কিন্তু সংখ্যাটা কম হবে না, কারণ মোটামুটি যেরকম ধারণা বিভিন্ন আদালতে দেওয়া হয়েছে, সেটা হাইকোর্টকে এর আগে, এখন সুপ্রিম কোর্টে, তো মোটামুটি যেরকম একটা আভাস দেওয়া হয়েছে তাতে কিন্তু 8,000-এর আশেপাশে কিন্তু অবৈধ চাকরি প্রার্থী বেরিয়ে পড়বে যদি বৈধ অবৈধ বাঁচতে যাওয়া যায়। সেটা 8-এর জায়গায় 9 হতে পারে, 9,000 হতে পারে, কিন্তু অবৈধর একটা বড় সংখ্যা বাতিল হচ্ছেই। আর যদি বাছাই করা সম্ভব নয় তাহলে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে। এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন ছিলেন DY চন্দ্রচূড়, তিনি যখন তার বেঞ্চে যখন শুনানি হয়েছে তখনও কিন্তু বারবার এই প্রশ্নটা এসেছে যে বৈধ এবং অবৈধ বাছাই করা সম্ভব কি সম্ভব নয়। এখন ইম্পর্টেন্ট প্রশ্ন এটাই যে বারবার যখন হাইকোর্টে প্রশ্ন এসেছে বৈধ অবৈধ নিয়ে, সুপ্রিম কোর্টে মামলাটি চলছে, একের পর এক ডেট পড়েছে, একের পর এক ডেটের শুনানি হয়নি, কিন্তু তারপরেও তাহলে যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব যাদের, সেই এসএসসি কেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না? এটা কিন্তু বিস্মিত করছে, কারণ এর পরবর্তী শুনানি রয়েছে 2025 সালের 7ই জানুয়ারি। আর বেশি দিন তো নেই, আজকে ডিসেম্বর মাস চলছে এখন, তাহলে ডিসেম্বরের পর জানুয়ারি 2025 7ই জানুয়ারি শুনানি হবে আবার পরবর্তীকালে। তো যদি সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যর তথ্য প্রমাণ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে এসএসসি না দেয় তাহলে কি হবে? এই 25,753 জন শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ, তখন তো পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল হয়ে যাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 19শে ডিসেম্বর বৃহস্পতিবার যে শুনানি হয়েছে সেখানে কিন্তু ঘুরে ফিরে বেশ কয়েকটি জিনিস এসেছে, এবং সেই শুনানি চলাকালীন অতিরিক্ত শূন্যপদ
এবং ওএমআর সিট নিয়ে প্রধান বিচারপতির যে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে কিন্তু রাজ্যকে, সিবিআইকে, এসএসসিকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই যে এসএসসির মাধ্যমে যে 26,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে, সেই শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি? পুরো প্যানেল বাতিল হয়ে যাবে, নাকি বৈধ এবং অবৈধ সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হবে? সেটা জানার জন্য আমাদের তো 2025 সালের 7 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন আবার কি হচ্ছে পরবর্তী শুনানি পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো যে এই যে এত শিক্ষকের ভবিষ্যৎ যে অনিশ্চয়তার মুখে পড়ছে, যারা যোগ্য তাদেরকেও এ নিয়ে চিন্তা করতে হচ্ছে, টেনশন করতে হচ্ছে, এর দায় কে নেবে? 19 ডিসেম্বরের যে শুনানির বৃহস্পতিবারে, সেই শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হয়েছে রীতিমতো রাজ্যকে, এসএসসিকে। যোগ্য এবং অযোগ্য আলাদা করা যায় কি না, আলাদা করা সম্ভব কি না, এদিন শুনানিতে কিন্তু বিচারপতি সে বিষয়টি জানতে চেয়েছেন যে সেটা কি সম্ভব হবে। যারা যোগ্য এবং যারা অযোগ্য সেটি নির্দিষ্টভাবে, কারণ শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু এই বিষয়টিকেই গুরুত্ব দিতে চাইছেন। মানে আর যা শুনানি হয়েছে সেগুলো তো একাধিকবার চলছে আলোচনায়, কিন্তু মূল কথা যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব কি না, চাকরি প্রাপকদের বাছাই করা যাবে কি যাবে না, এটার উপরেই কিন্তু জোর দেওয়া হয়েছে। এবং সেটা যদি সম্ভব করা না, মানে বাছাই করা না যায়, তাহলে কি হতে পারে তারও কিন্তু ইঙ্গিত দিয়েছেন বিচারপতিরা। এবং বিচারপতি তো একবারে একটা মানে খুবই উল্লেখযোগ্য কথা বলেছেন যে ডালমে, প্রধান বিচারপতি বলেছেন যে ডালমে কুচ কালা হ্যায় ইয়া পুরা ডাল কালা হ্যায়, অর্থাৎ ডালের মধ্যে কিছু কালো ডাল আছে, মানে খারাপ ডাল আছে, বা কি বলবো, মানে ডালমে কুচ কালা হ্যায় বাংলা করলে কি দাঁড়াবে, যে কিছুটা কালো আছে বা কিছুটা খারাপ আছে, না পুরো ডালটাই কালো, না পুরো ডালটাই কালো, অর্থাৎ পুরো ডালটাই খারাপ। তার মানে কি এই যে যোগ্য অযোগ্যের মধ্যে কি কিছু অযোগ্য, মানে যেটা বোঝানো হচ্ছে এখানে, এই কথার মিন যদি করি যে পুরো নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে কিছু অযোগ্য আছে নাকি সবটাই অযোগ্য, এইরকম প্রশ্ন। কারণ যদি এই যে বিভাজন আলাদা না করা যায়, যোগ্য এবং অযোগ্য বাছাই করতে না পারলে তখন কি হবে? তখন তো বোঝা যাবে না যে কে যোগ্য এবং অযোগ্য। যদি বাছাই করতে না পারা যায়, সবাইকে তো চাকরিতে রাখবে না সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে কোপটা পড়বে কাদের উপরে? সবার উপরে, অর্থাৎ 25,753 জনের উপরেই কিন্তু কোপটা পড়বে। মানে যদি বাছাই করা না যায় তখন কিন্তু পুরো প্যানেল বাতিল করতে হবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। একবার প্রধান বিচারপতি বলেই দিয়েছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে। মামলার শুনানিতে প্রধান বিচারপতি যে 19 ডিসেম্বরের শুনানিতে একবার বলেছেন যে নম্বরে কারচুপির বিষয়টি স্পষ্ট হয়েছে, লিখিত পরীক্ষার নম্বরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করে বাছাই করতে রাজ্য সরকারের সম্মতি রয়েছে কিনা সেটাও কিন্তু বিচারপতি জানতে চেয়েছেন। রাজ্যের আইনজীবী তখন বলেন যে যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাই করার ক্ষেত্রে তাদের সমর্থন রয়েছে। চিন্তা করুন যে তাদের সমর্থন রয়েছে, তাহলে যোগ্য অযোগ্য বাছাই যদি সমর্থন আছে, এতদিন বাছাই করছেন না কেন? সেই সঙ্গে এসএসসির তরফ থেকে
আইনজীবী আদালতে জানান, কারা যোগ্য কারা অযোগ্য এটা আলাদা করে চিহ্নিত করা সম্ভব। তাহলে সম্ভব তো এতদিন জানাননি কেন? হাইকোর্টে জানাননি কেন? সুপ্রিম কোর্টে এতদিন ধরে চলছে, আজকে এসএসসি বলছেন যে আর জানানো সম্ভব যোগ্য অযোগ্য, জানাননি কেন? এতগুলো ছেলে মেয়েকে এই যে চাকরি যারা পেয়েছেন, শিক্ষক শিক্ষিকা, তাদের এত দুশ্চিন্তায় কেন রাখছেন আপনারা? যোগ্য যারা চাকরি পেয়েছে তাদের তথ্য প্রমাণ দিয়ে দেবেন, তারা থেকে যাবে। যারা অযোগ্য, টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে বা যে কোনো উপায়ে পেয়েছে, কোনো নেতাকে ধরে হোক যা করে হোক, তাদের চাকরি বাতিল হয়ে যাবে। তাহলে যদি সম্ভব, তাহলে সেটা এতদিন করেননি কেন? স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির তরফ থেকে আইনজীবী জয়দীপ ঘোষ জানিয়েছেন, কারা যোগ্য কারা অযোগ্য এটা পৃথকীকরণ করা সম্ভব। তাহলে তো প্রশ্ন উঠবেই যে এতদিনে এই কাজটি করা হলো না কেন? এতদিন করেননি কেন? শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অতিরিক্ত শূন্যপদ তৈরি, সেই সঙ্গে ওএমআর সিট নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। বিচারপতি রাজ্যের কাছে জানতে চান অতিরিক্ত শূন্যপদ তৈরি ও ওএমআর সিট নিয়ে, যে তিনি জানতে চান ওএমআর সিট নষ্ট করে দেওয়া যায় কোন নিয়মে, কোন নিয়মে নষ্ট করে দেওয়া যায়, কতদিন পরে নষ্ট করে দেওয়া যায়। ওএমআর সিটের মিরর ইমেজ এসএসসি কি সংরক্ষণ করেছিল? এসএসসির তো উচিত ছিল মিরর ইমেজ রেখে দেওয়া, কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওএমআর সিট। ওএমআর সিট পরে ভর্তি করা হয়ে থাকে বা পরিচয় গোপন করা হয়ে থাকলে সেটা ওএমআর সিট থেকেই দেখা যেত। তাহলে সেই ওএমআর সিটের মিরর কপি তো রাখার দরকার ছিল। তাহলে ওএমআর সিট যখন ডিস্ট্রয় করলেন, ধ্বংস করলেন, তার মিরর কপি রাখলেন না কেন? স্বাভাবিকভাবেই ওএমআর সিট নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়। তিনি আরো বলেন, আমার তো চিন্তা হচ্ছে ফাঁকা ওএমআর সিট বদলে দেওয়া হয়ে থাকতে পারে, ফাঁকা ওএমআর সিট বদলে দেওয়া হয়ে থাকতে পারে। এবং প্রধান বিচারপতি একবার উল্লেখযোগ্যভাবে একটি কথা বলেছেন যে, জানি না ডাল মে कुछ काला है या सब कुछ काला है, পুরা ডালই কালা है। তার মানে বুঝতে পারছেন যে ডালে কিছুটা কালো আছে নাকি পুরো ডালটাই কালো। তো রাজ্যের তরফ থেকে এই বিষয়ে আবার বলা হয়েছে ওএমআর সিট 1 বছর পরে নষ্ট করে দেওয়া যায়, সেই নিয়ম আছে। এখন প্রশ্ন হলো, তাহলে ওএমআর সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখা হয়নি কেন? কেন করে রাখা হয়নি? প্রশ্ন তো উঠবেই যে মিরর ইমেজ তো রাখতে হবে, মিরর ইমেজ কেন রাখা হবে না? সেই সঙ্গে একটা আগের তথ্য দিয়ে রাখি, এই যে এসএসসির যে নিয়োগ দুর্নীতি মামলায় যেটা হাইকোর্ট যে রায় দিয়েছিল, হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছিল। একবারে পুরো যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটাই বাতিল করা হয়েছিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিলেন। তার ফলে এই যেটা বলছি 26,000 অর্থাৎ 25,753 জনের কিন্তু চাকরি চলে যায়। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের আবার তাদের বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছিল। বেতন ফেরতের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতিরা। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল সেই চাকরি প্রাপকদের, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, সাদা খাতা জমা দিয়ে, এবং যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, তাদের একেবারে বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল এবং 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল। এরপরেই তো তড়িঘড়ি করে রাজ্য চলে যায় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে স্টে হয়ে যায়
কিছুদিন, যে সবার চাকরি যার যেখানে আছে বহাল থাকবে, শুনানির পরে সিদ্ধান্ত হবে। এখন তারপর থেকে তো শুনানি চলছে। তাহলে এই যে একবার বাতিল হয়ে গেল হাইকোর্টে, তারপরেও কেন রাজ্য এসএসসি তড়িঘড়ি যোগ্য অযোগ্য বাছাই করলো না? আজকে যদি সুপ্রিম কোর্ট আবার এই রায় দেয়, এই যে আজকে সুপ্রিম কোর্টের যে এই সুপ্রিম কোর্টে একাধিক প্রশ্নের মুখে পড়ছে রাজ্য, পড়ছে এসএসসি, পরবর্তীকালে যে 7ই জানুয়ারি 2025 সালের শুনানি হবে, তখন কি হবে এবং কতটা গুরুত্ব দিয়ে শুনছে দেখুন। 19শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 10:30 থেকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনছেন কে? সঞ্জীব খান্না মহাশয় এবং সঞ্জয় কুমার মহাশয়। সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত, আবার দ্বিতীয় দফায় 2টো থেকে প্রায় 4টে পর্যন্ত শুনানি হয়েছে। এবং সেখানে গুরুত্ব পাচ্ছে, বারবার আমি বলছি, কেন এই কথাটি বলছি জোর দিয়ে, যে 2016 সালের পুরো প্রক্রিয়াটাই বাতিল হবে, নাকি যোগ্য অযোগ্য নাকি যোগ্য অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করে, অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরিটা রাখা যাবে। এই বিষয়টি কিন্তু সবচাইতে গুরুত্ব পাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছে, যদি বাছাই করা না যায়, অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে। এই ইঙ্গিত কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়েছেন। কারণ প্রধান বিচারপতি বলেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে। তাহলে বুঝুন তো 2025 সালের 7ই জানুয়ারি যেদিন শুনানি হবে, তখন কি হবে? আজকে প্রধান বিচারপতিকে বলতে হচ্ছে যে নম্বরে কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে। আজকে যখন বিচারপতি জানতে চাইছেন রাজ্যের আইনজীবীর কাছে যে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার ক্ষেত্রে রাজ্যের সম্মতি রয়েছে কিনা, রাজ্য আইনজীবী জানাচ্ছেন যে হ্যাঁ, যোগ্য অযোগ্য বাছাই তাদের সম্মতি বা সমর্থন রয়েছে, তাদের সমর্থন রয়েছে, সমর্থন করছেন। তাহলে এতদিন সমর্থন করছেন, তাহলে এতদিন বাছাই করেননি কেন রাজ্যের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে? এসএসসির আইনজীবী বলছেন যে নিয়োগ প্রক্রিয়ায় থাকা যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব। তখন কিন্তু বিচারপতি প্রশ্ন করেছেন যে আমাকে বোঝান, কেন হাইকোর্ট বলল আলাদা করা সম্ভব নয়, মানে যোগ্য অযোগ্য? তাহলে হাইকোর্ট বলল কেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়? আপনারা তাহলে সেইভাবে, তার মানে কি জানাচ্ছে যে আপনারা সেইভাবে তথ্য দেননি রাজ্য সরকার তরফ থেকে, এসএসসির তরফ থেকে? প্রধান বিচারপতি প্রশ্ন করলেন যে আমাকে বোঝান, কেন হাইকোর্ট বলল যে আলাদা করা সম্ভব নয়, অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়, বললো কেন? এই কথাটা যদি ব্যাখ্যা করি, তাহলে এই যে হাইকোর্ট যে বলল, তখন আপনারা কেন সঠিকভাবে দিলেন না যোগ্য অযোগ্যের তালিকা? এবং শুনানিতে যে সুপার নিউমেরারি পোস্ট করা হয়েছিল, সুপার নিউমেরারি পোস্ট, সেই অতিরিক্ত পোস্ট নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে রাজ্য। প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন যে অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করলেন। ওই সময় কেন এটা করলেন? আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না, এটা নিশ্চিত করতে চেয়েছিলেন। চিন্তা করুন তো, একটা রাজ্য সরকারকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট বলছে যে আপনারা অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করলেন। ওই সময় কেন এটা করলেন? আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না, মানে অযোগ্যদের যাতে বাদ দেওয়া না হয় সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন। রাজ্যের আইনজীবী তখন কি বলছেন শুনুন। ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি। আচ্ছা, নিয়োগ করা হয়নি, কিন্তু করলেন কেন আপনারা বলুন তো? আমরা জানতে চাই। সুপ্রিম কোর্ট বলছে না, এই কথা যদি আমরা ব্যাখ্যা করি যে আপনারা করলেন কেন, নিয়োগ করা হয়নি কিন্তু করলেন কেন? তারপর কি বলছেন রাজ্যের আইনজীবী? হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না। প্রসঙ্গত এসএসসি নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ, অর্থাৎ ওই যে সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ আমরা জানি সবাই। এবং রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল। এবং এটাও অভিযোগ উঠেছে যে সেই সমস্ত শূন্য পদে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল, এরকম তো অভিযোগ উঠেছে।
তাই তো আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিকে জিজ্ঞাসা করতে হয়েছে, প্রশ্ন করতে হয়েছে রাজ্যের আইনজীবীকে, যে আপনারা অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউ মেমারি পোস্ট তৈরি করলেন, ওই সময় কেন এটা করলেন? আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের যাতে বাদ দেওয়া হবে না। কিন্তু রাজ্যের আইনজীবী বলছেন যে না না না, ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি। নিয়োগ করা হয়নি তো করলেন কেন আপনারা? কিন্তু অভিযোগ তো উঠেছে যে আপনারা ওই শূন্য পদে অযোগ্যদের নিয়োগ করেছেন। এতদিন এত প্রশ্ন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, তারপরেও কি আপনারা যোগ্য অযোগ্যদের তালিকা দিতে পারতেন না? আবার ওএমআর সিট, তার মিরর কপি রাখা হয়নি। এটাও সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন করছেন যে কেন ওএমআর সিট যখন নষ্ট করলেন, কেন তার মিরর কপি রাখা হলো না? তার তো মিরর কপি রাখা উচিত ছিল যখন ওএমআর সিট ডিস্ট্রয় করা হলো, ধ্বংস করা হলো। মানে কি যুক্তি বলবো, কি যুক্তি বলবো? এসএসসির আইনজীবী সুপ্রিম কোর্টে বলছেন যে 26 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, কিছু নিয়োগে অনিয়ম হয়েছে, কিছু নিয়োগে অনিয়ম হয়েছে। আচ্ছা, তারপর কি বলছেন? কিন্তু পুরো নিয়োগে নয়, ধাপে ধাপে পরীক্ষা হয়েছে, তাই সব ওএমআর সিট সংরক্ষণ রাখা সম্ভব ছিল না। 2021 সাল পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ করা হয়নি। কিন্তু এই যে এসএসসির ব্যাখ্যায় সন্তুষ্ট কিন্তু হতে পারেননি প্রধান বিচারপতি। তিনি এসএসসির উদ্দেশ্যে বলেন, অন্যের হাতে তুলে দিলেন, নিজেদের হাতে রাখলেন না, কিভাবে এটা করতে পারলেন? আপনারাও কারচুপি করেছেন। পঙ্কজ বনসাল যে কারচুপি করেছেন তা জানা গিয়েছে, সমস্যা আপনাদের নিয়ে। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, কোন কোন ওএমআর সিটের তথ্য ক্যাপচার করা হয়েছে সেটা জানাবেন। মানে প্রথম ধাপেই বলেন যে দুপুর 2টোর মধ্যে আবার জানাবেন। তাহলে এত যখন একেবারে নির্দিষ্টভাবে বলা হচ্ছে, আবার বিচারপতি শুনানির একটা পর্যায়ে জানতে চান ওএমআর সিট নষ্ট করা হয়েছে কি না, এবং নষ্ট করা গেলে কত সময়ের মধ্যে নষ্ট করা যায়। তখন রাজ্য আইনজীবী বলেছে না, 1 বছরের মধ্যে নষ্ট করা যায়, 1 বছর পরে ওএমআর সিট নষ্ট করা হয়। তো তাহলে 1 বছর পরে যখন রাজ্য নষ্ট করে ফেলেছে, তাহলে এর যে মিরর ইমেজ সংরক্ষণ করা হলো না কেন? প্রশ্নটা এটাই উঠবে যে ওএমআর সিটের যে মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি কেউ। এসএসসি করেনি, তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে, তারাও করেনি। নাইসা আবার স্ক্যানটেককে দায়িত্ব দেয়। চিন্তা করুন, ওএমআর সিট যে তার যে অরিজিনাল কপি যখন ডিস্ট্রয় করা হচ্ছে, তার যে মিরর ইমেজ রাখা হবে, কেউ সংরক্ষণ করেনি। এসএসসি করেনি, তার দায়িত্ব দিয়েছিল নাইসাকে, তারাও করেনি। নাইসা আবার দায়িত্ব দিয়েছিল স্ক্যানটেককে, দায়িত্ব দেয়, তারাও সংরক্ষণ করেনি। স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছে, মিরর ইমেজ না রেখে স্ক্যান করে ছেড়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন, যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটাডেটা খুঁজে বার করতে হবে বলেও কিন্তু মন্তব্য করেছেন প্রধান বিচারপতি, যে মেটাডেটা খুঁজে বের করতে হবে। যেহেতু প্রধান বিচারপতি বলেছেন যে সঠিক বিষয় হলো যেটা, এসএসসি মিরর ইমেজ রাখেনি, আসল কপি নেই, প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে। আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের মিল নেই, এমনকি স্ক্যানিংয়েও হয়েছে, স্ক্যানিংয়েও অনিয়ম করা হয়েছে। তাহলে চিন্তা করুন তো, তাহলে কিভাবে যোগ্য বাছাই করা হবে? যোগ্য তালিকা যদি আপনারা না দেন, এই যে ছত্রে প্রশ্ন, তাহলে কি বলবেন? তখন আবার রাজ্যের আইনজীবী বলছেন এসএসসিকে একটু দোষারোপ করে, যে কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি, তারা কেন এমন করলো স্পষ্ট নয়।
প্রধান বিচারপতি বলেন অনেক কিছু গোপন করা হয়েছে, একটা জিনিস পরিষ্কার, আসল এবং স্ক্যান ওএমআর সিট একই নয়। আসল এবং স্ক্যান ওএমআর সিট এক নয়। চিন্তা করতে পারছেন? তাহলে আসল এবং স্ক্যান ওএমআর সিট এক নয়। রাজ্যের আইনজীবী বলছেন সিবিআই তদন্ত করে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ পেয়েছে। তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া মানে বাতিল করা মানে কেন হবে বা কেন বাতিল হলো কেন, এটা মাথায় রাখা দরকার। চিন্তা করতে পারছেন যে তো সিবিআই যদি নির্দিষ্ট বেআইনি খুঁজে পায়, সিবিআইয়ের মতো তদন্ত করছে, কিন্তু এসএসসি, রাজ্য সরকার, তারা যোগ্য অযোগ্য তালিকা রাখবে না? এসএসসির দায়িত্ব নেই? অবাক ব্যাপার। এমনি তো হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটা বাতিল করেনি। সেখানে তো 25,753 জনের চাকরি পুরোটাই বাতিল করেছিলেন। কেন? কারণ সেখানে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় বলে মনে করেছিলেন তারা, যার জন্যই করা হয়েছিল। আজকে সুপ্রিম কোর্টে একের পর এক প্রশ্ন, এরপরে আপনারা কি জবাব দেবেন? এসএসসির তরফ থেকে, রাজ্যের তরফ থেকে আমরা জানব। আগামী 7ই জানুয়ারি 2025 খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আপনাদের আপডেট জানাবো। এ বিষয়ে আপনারা কি মনে করেন, কার কি মতামত, অবশ্যই বিনীত অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন। এবং আমার নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার অনেক ভিউয়ার্স আছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি। স্যার, ম্যাডাম, ভাই, বোন, বন্ধু, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিনীত অনুরোধ রইল। এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। ভালো থাকবেন।